পরমাণুর ক্ষেত্রে বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা? হ্যাঁ ভাই, এটা বুঝি না, এটা কিভাবে হলো? আচ্ছা, ফার্স্টে যখন বামার বললো তখন তো তুমি এনএল জানো তাই না? হ্যাঁ, এনএল কত বামারের জন্য? 2। 2। আচ্ছা, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার আগে আমরা চিন্তা করি সবচেয়ে বেশি এনার্জি কখন পাওয়া যায়? যত এনএইচ এর ভ্যালু যত বেশি হবে এনার্জি তো তত বেশি হবে তাই না? এটা তো আমরা বুঝতেছি, যত উপরের শেল থেকে আসবে তত বেশি শক্তি সে দিবে। জি ভাই। আচ্ছা, তার মানে হচ্ছে যত কম শেল থেকে আসবে শক্তি তত কম দিবে। হ্যাঁ, তার মানে লোয়েস্ট এনার্জির জন্য এনএইচ এর ভ্যালু কত হবে? 3। 3। লোয়েস্ট এনার্জির জন্য যেটা হাইয়েস্ট ওয়েভ নাম্বারের জন্য সেটাই না? ওয়েভ নাম্বার না, হাইয়েস্ট ল্যামডার জন্য সেটাই না? এটা তো ইনভার্সলি বুঝতেছে প্রপোর্শনালের জন্য। হ্যাঁ, হ্যাঁ ল্যামডার হ্যাঁ ভ্যালু হ্যাঁ যত বেশি হবে ই তত কম হবে তাই না? হ্যাঁ। আবার ল্যামডা যত বেশি হবে ওয়েভ নাম্বার আবার তত কম হবে না? কজ হ্যাঁ 1 বাই ল্যামডা ইকুয়ালস টু ওয়েভ নাম্বার। হ্যাঁ ভাই। তার মানে এদিক থেকে দেখতেছি আসলে তাহলে এনার্জি আর ওয়েভ নাম্বার ডিরেক্টলি প্রপোর্শনাল তাই না? জি ভাই। আচ্ছা, এখন সবচেয়ে বেশি এনার্জি কখন পাওয়া যাবে? যখন একদম উপরের শেল থেকে আসবে 2 জি নাম্বার শেলে। জি। এখন একদম উপরে শেল তো কোনো নাম্বার নাই, ইনফিনিটি, যত উপরে যাওয়া যাবে এনার্জি তত বেশি আসবে। হ্যাঁ তো এটা হচ্ছে সেন্সার। তার মানে আমার সবচেয়ে বেশি শক্তি কখন? যখন ইনফিনিটি নাম্বার শেল থেকে শক্তি ইলেকট্রনটা বা আমার 2 নাম্বার শেলে আসবে, তখন আমি সবচেয়ে বেশি এনার্জি পাবো, বা আরেকভাবে বলতে পারি সবচেয়ে বেশি ওয়েভ নাম্বার পাবো। হ্যাঁ, কি বলে ই প্রপোর্শনাল টু? আচ্ছা, আমি করে দেখাই তাহলে বেটার হবে। ই প্রপোর্শনাল টু ওয়েভ নাম্বার। এটা আমরা জানি। জি ভাই। আচ্ছা, এবং আর 1 বাই ল্যামডা মানে কি আবার? নিউ 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 বার। হ্যাঁ, নিউ বার। নিউ বার। সো আমরা দেখতে পারতেছি এই ওয়েভ নাম্বারের উপর এনার্জিটা ডিরেক্টলি প্রপোর্শনাল তাই না? জি ভাই। তার মানে এখন যেহেতু বললো যে হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তার মানে এনার্জিটা সর্বোচ্চ, এবং সর্বোচ্চ এনার্জি পাওয়া যাবে কখন? যখন সবচেয়ে উপরে শেল থেকে আসবে। এখন সবচেয়ে উপরে শেলের তো কোনো লিমিট নাই, তার মানে ইনফিনিটি থেকে যখন আসবে তখনই আমি হাইয়েস্ট ওয়েভ নাম্বারটা পাবো। এখন কি বুঝে গেছে? এটা তো আমি থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন বললাম, ম্যাথমেটিক্যালি এখনো বলি নাই। জি ভাই, বুঝছি। থিওরিটিক্যাল ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এখন দেখি আমরা একটু কি ফিক্স না? হ্যাঁ এখন এই জিনিসটা মাইনাস হচ্ছে, তার মানে এই মাইনাস যত কম সংখ্যা হবে এটা তত বেশি হবে তাই না? জি ভাই। মানে 1 বাই এন এর যত ছোট হবে আলফা তত বেশি হবে। এখন 1 বাই এন এর ছোট, এটা তো নেগেটিভ হইতে পারবে না তাই না? একটা স্কোয়ার আছে, হাইস্ট তাহলে কত হইতে পারবে? 0 হইতে পারবে। এটা বুঝতেছো? ভাই, জিরো জিরো কেন হবে? ইনফিনিটি বলে নাকি? না না না, ইনফিনিটির কথা এখন আসতেছি না, আমি চাচ্ছি এটা ম্যাক্সিমাম হোক। হ্যাঁ এটা হ্যাঁ। ম্যাক্সিমাম হওয়ার জন্য কি এই সংখ্যাটাকে মিনিমাম হইতে হবে না? জি ভাই। যেহেতু মাইনাস হচ্ছে, এখন হ্যাঁ মিনিমাম কতদূর পর্যন্ত যাইতে পারবে? 0-র কম তো আর যেতে পারবে না, কজ এখানে একটা স্কোয়ার আছে না। হ্যাঁ হ্যাঁ। তার মানে এটা লোয়েস্ট ভ্যালু কত পসিবল? 0 পসিবল। জি ভাই। তার মানে আমি যখন এই এ বারের নিউ বারের হাইয়েস্ট ভ্যালু চাচ্ছি, আমি এটা লোয়েস্ট ভ্যালু চাচ্ছি, এবং সেই লোয়েস্ট ভ্যালুটা কত? 0। একটু একটু ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এখন 1 বাই এনএইচ স্কোয়ারের ভ্যালু যদি 0 হয় তাহলে এনএইচ মানে কত? ইনফিনিটি না? হুম। জি ভাই। দ্যাটস ওয়াই এনএইচ ইকুয়ালস টু ইনফিনিটি হলে তখনই আমি এই জিনিসটা পাবো। একটু বুঝতে পারছো? জি, বুঝছি ভাই। এখানে যদি ভাই বামার সিরিজ না দিয়ে অন্যান্য সিরিজ থাকতো তাও সেম ভাবে হতো, খালি সেম এনএলটা ভাবে চেঞ্জ হতো, হতো জাস্ট না? রাইট, শুধু এনএলটা চেঞ্জ হইতো। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, আমরা কতটুকু জানি দেখছিলাম? এগুলো কি দেখছিলাম না এই ম্যাথগুলো 2.29 পর্যন্ত?
না মনে হয়। দেখি নাই না। আচ্ছা কতটুকু দেখছি আহ, একটু বলো। এগুলো দেখছি না। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ভাই অনেক আগে হয়েছে। আচ্ছা হ্যাঁ, এগুলো অনেক আগে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আচ্ছা আর হ্যাঁ, এগুলো ভাইয়া তো দেখছি আগে, তাই না? এগুলো তো আমরা আগেই দেখছি, এই জিনিসগুলা। এই ফিগারটা দেখার না, এমনি বলেছিলেন। হ্যাঁ মানে ব্যাপারটা তো বুঝতেছো, যেখান হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ। ওয়ানে আসুক লাইম্যান, যেখান থেকে টুতে আসুক বামার, আচ্ছা এই ভাই, জিনিসগুলো তো আমরা জানি, তাই না? আপনি যে ভাই বলেছিলেন কয়েকটা কনস্ট্যান্ট ইয়াগুলার মনে রাখতে, কত থেকে কত হলে, তো এরকম তো দেখলাম 2-3টা চার্ট আছে, তো কোনগুলা মনে রাখবো? আমরা জাস্ট ভিজিবল লাইটারটা মনে রাখবো, আর হচ্ছে আচ্ছা দাঁড়া আমি দেখাই। ও আচ্ছা ভাই, আমার আরেকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ, ওই ওয়েভলেন্থ গুলো তো ওভারল্যাপিং করে, মানে যেখানে এক্সরে শেষ হয় সেখানে তো আবার ভিজিবল লাইট শুরু, হ্যাঁ তো তোমার যেখানে পরীক্ষায় ইউভি এমন শেষ কিছু হয়। আসবে না, একদম ওভারল্যাপিং পয়েন্টে কোনো রেজাল্ট আসবে না, দেখা যাবে মাঝখানেই দিবে পরীক্ষার হলে। ধরো 380 থেকে সামথিং 750, তো 380 থেকে 450, 450 কখনো দিবে না, 450-এর আগেই শেষ হবে, মানে যে রেজাল্টটা আসবে ল্যামডার ভ্যালু একদম মার্জিনাল পয়েন্টে নরমালি দেয় না। মানে প্রশ্নগুলো এভাবেই সেট করে যে মার্জিনাল পয়েন্টে দেয় না, আশেপাশে দেয়, যাতে বোঝা যায় ক্লিয়ারলি যেটা হচ্ছে এই কালার। তুমি কি এটাই জিজ্ঞাসা করতে চাইছিলা? জি ভাই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, ধরেন হ্যাঁ বলো। ইউভি রে তো আমাদের হেলথের জন্য খারাপ না, হ্যাঁ হ্যাঁ তো ইউভি রে হচ্ছে রেঞ্জ হচ্ছে 380 ন্যানোমিটার পর্যন্ত, ভিজিবল হ্যাঁ। রে তো শুরু হয় 380 ন্যানোমিটার, 380 ন্যানোমিটার আমাদের চোখের জন্য খারাপ হবে না? না 380 কম হলে আরো খারাপ। ব্যাপারটা 380 অ্যাকচুয়ালি কোন কালার মনে আছে? হ্যাঁ ভায়োলেট। ভায়োলেট কালার, মানে এই হ্যাঁ আলট্রা ভায়োলেটটা কিন্তু আমরা চোখে দেখি না, যখন আমরা সেটা চোখে দেখতে পাই তখন সেটা ভায়োলেট হয়ে যায়, মানে ডিস্টিংশনটা কিন্তু খুব বেশি বড় না। তো আমরা যখন চোখে দেখতে পাচ্ছি এটা, তখন এটা আর ক্ষতিকর না, বুঝতেছো? মানে ইউভির ওয়েভলেন্থটা যত কম হবে ক্ষতিটা তত বেশি। ওয়েভলেন্থটা বাড়তে বাড়তে যখন 380 পর্যন্ত চলে আসে তখন সেটার ক্ষতিকর থাকে না আর কি, তখন সেটা নর্মাল ভায়োলেটই হয়ে যায়, যেহেতু আমরা সেটা চোখে দেখতে পাই। বুঝতে পারছো? ঠিক আছে। সিমিলারলি দেখো, যখন আলট্রাভায়োলেটটা শেষ হয় তখনই কিন্তু ভায়োলেট বা ভিজিবল রেঞ্জ শুরু হয়। সিমিলারলি যখন আবার রেড কালারের রেঞ্জটা শেষ হয়, রেড কালার শেষ হয় কোথায় মনে আছে? 780 তে। 780। 780। এরপর আবার ইনফ্রারেডটা শুরু হয়, মানে রেড শেষ, ইনফ্রারেড শুরু। ইনফ্রারেড মানে কিন্তু আবার অনেক তাপ বলা যায়, ইনফ্রারেড কিন্তু প্রচন্ড গরম বা তাপের অনুভূতি সৃষ্টি করে। তো রেড কালার ক্রস করে যখন আমাদের ভিজিবলের বাইরে চলে যাবে তখন সেটা ইনফ্রারেড হয়ে যাবে। সিমিলারলি যখন ভায়োলেটকে ক্রস করে তার চেয়ে কমে চলে যাবে তখন সেটা আলট্রা ভায়োলেট হয়ে যাবে। 380-তে যখন চলে আসলো তখন তো আমরা সেটাকে দেখতেই পাচ্ছি, মানে সেটা অ্যাকচুয়ালি তখন ভায়োলেটই হয়ে গেল, সেটা আর তখন আমাদের জন্য ক্ষতিকর নাই, এই আর কি। আচ্ছা, আর বিভিন্ন চার্টের কথা যে জিজ্ঞেস করছিলা, আমরা খালি ভিজিবলের চার্টটা মনে রাখবো আর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা মনে রাখবো, আর কোনো চার্ট আমাদের মনে রাখার দরকার নাই। যে এই চার্টটা যেমন বামার সিরিজের এই চার্ট কিন্তু আমাদের মনে রাখার কোনো দরকার নাই, বুঝতে পারছো? জি ভাইয়া। এই আর কি। আবার আমরা ভাই জাস্ট ওই ওই বিভিন্ন হ্যাঁ বলো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলার রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিও আছে, ফ্রিকোয়েন্সি গুলো মনে রাখা লাগবে? না না, ওয়েভলেন্থ মনে রাখলেই না, ফ্রিকোয়েন্সি মনে রাখার দরকার নাই। তুমি আচ্ছা। ওয়েভলেন্থ মনে রাখলে তো ফ্রিকোয়েন্সি নিজেই ক্যালকুলেট করতে পারবা, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ এটাই। আর এই 5টা জিনিস অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। লাইম্যান হচ্ছে আলট্রা ভায়োলেট রিজিয়নে, বামার হচ্ছে ভিজিবল, আর এটা অবজেক্টিভের মাঝে মাঝে আসে ভার্সিটি পরীক্ষাতে। আর একটু রিপিট করে দাও আপনার কথাটা, মাঝখানে আমার একটু আটকে যাচ্ছিল যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য। লাইম্যান সিরিজটা হচ্ছে আলট্রা ভায়োলেট রিজিয়নে দেয়, বামার হচ্ছে ভিজিবল, আর প্যাসচেন ব্র্যাকেট আর ফুন্ড হচ্ছে ইনফ্রারেড অঞ্চলে ইয়া দেয়, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দেয়। এগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, এই 5টা জিনিস। আচ্ছা আজকে ভাই ইয়ার থেকে মনে হয় ভিজিবল লাইট এন্ড স্পেকট্রাম থেকে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এই জিনিসগুলো তো আমরা এক্সপ্লেন করছি তাই না? লাইম্যান বা আমার প্যাস্টেন ব্র্যাকেট ফুন্ড, এই ফিগারটার ব্যাপারটা, মানে যেখান থেকে আসুক লাইম ওয়ানে আসুক লাইম্যান, এগুলো তো বলছি আগে তাই না? জি ভাইয়া বলেছিলেন। আচ্ছা, দেন এই ম্যাথগুলা এই ম্যাথগুলো আগেই করাইছি, মানে যখন লাইম্যান বা আমার ম্যাথ করাইছি তখনই হচ্ছে ম্যাথগুলা করাইছিলাম। আশা করি মনে আছে। আর ইন কেস মনে না থাকে আমাকে নেক্সট দিন দেখাবা যে এই ম্যাথগুলো বুঝি নাই। জাস্ট তোমাদের একটা ট্রাই করতে দেই। 2.34টা জাস্ট ট্রাই করো, দেন আমরা নেক্সট টপিকে চলে যাই। 2.34। ভাই ওয়েভ নাম্বার কি 8.2 into 10 to the power 6 আসে? হ্যাঁ, আর ওয়েভলেন্থ 1.2154 into 10 to the power 7। হ্যাঁ, জাস্ট ইনভার্স করে যেটা পাওয়া যায় আর কি। জি। ফ্রিকোয়েন্সি 2.46 into 10 to the power 15। 15, হ্যাঁ এরকমই আসে ভাইয়া। 10 টু দি পাওয়ার কত? 15 আসে ভাইয়া। 15। হ্যাঁ ঠিক আছে, এখানে 50 ভুল আছে। এইভাবে আসছে। জি ভাই আসছে। জি ভাই আসছে। রাইট, তাহলে সবার চলে আসছে, আমরা নেক্সট টপিকে চলে যাই। এখন হচ্ছে কিছু এখানে এগুলো নরমাল কথাবার্তা, যে কিছু এগুলো 2 নাম্বারের প্রশ্ন। এখন যেগুলো দেখবো ইউভি রে এর ব্যবহার বা কিছু জিনিসের ব্যবহার, সেগুলো 2 নাম্বারের প্রশ্ন হিসেবে নরমালি থাকে। তো ইউভি রে এর জিনিসটা কিভাবে কাজ করে, যখন হচ্ছে ইউভি রে এর একটা ডিভাইস থাকে, যে এই ডিভাইসটা হচ্ছে ইউভি রে এমিট করতে থাকে। তো যখন টাকার মধ্যে যখন ইউভি রেটা দেওয়া হয়, তখন করে কি টাকার মধ্যে কি বলা যায়, টাকার মধ্যে নরমালি ফসফর অণু থাকে। এই ফসফর অণু ইলেকট্রন হয় কি, মানে আমি তোমাদের ফার্স্টেই বলছি, যখন একটা ইলেকট্রন এক্সাইটেড হয় তখন সে এনার্জি নিয়ে উপরের শেলে চলে যায়। উপরের শেলে যাওয়ার পর আবার কিছুক্ষণ পর সে আবার নিজের অবস্থায় চলে আসে। যখন সে নিজের অবস্থায় চলে আসে তখনই সে লাইট বিকিরণ করে, এবং তখন আমরা কালারটা দেখতে পাই। এটা তো আগে বলছিলাম মনে হয়, তাই না? এই যে লাইম্যান বা আমার প্যাস্টেন ব্র্যাকেট ফুন্ড, এগুলো কেমনে ক্রিয়েট হচ্ছে? ফার্স্টে ইলেকট্রন এনার্জি রিসিভ করে উপরের শেলে চলে যায়, এরপর একটু পরে আবার সে যখন নিজের জায়গায় চলে আসে তখন সে এনার্জিটা এমিশন করে। এই এমিশনের ফলেই হচ্ছে আমরা বিভিন্ন কালার দেখতে পাই বা বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ক্রিয়েট হয়। তো ইউভি রে এর ব্যাপারটা হচ্ছে একদম সিমিলার। যখন হচ্ছে ইউভি রে নোটের উপর দেওয়া হয় তখন হয় কি, এই এই যে এখানে যে ফসফর থাকে, ফসফর অণুগুলো থাকে, সেই অণুগুলো হয় কি উত্তেজিত হয়ে ইলেকট্রন গুলো উপরের শেলে চলে যায়। একটু পরে যখন আবার ইলেকট্রন তার নিজের শেলে ফিরে আসে তখন হচ্ছে একটা নির্দিষ্ট ডেফিনেট কালারের একটা এমিশন ক্রিয়েট হয়। সেই কালার থেকে আমরা বুঝতে পারি নোটটা কি অ্যাকচুয়ালি রিয়েল নাকি এমনি বানানো হয়েছে প্রিন্ট করে। বুঝতে পারছো? জি ভাইয়া।
মানে যে জি যে ভাইয়া। নোট প্রিন্ট করে বানানো হয়েছে সেই নোটটা তার ফসফরাস সে দিতে পারে নাই। বুঝতে পারছো তো সবাই, তাই না? মানে এখানে ফসফর অণু থাকে, যখন ইউভি রে প্রয়োগ করা হয় তখন সেটা অ্যাবজর্ব করে একটু পর সেই অণুটা হচ্ছে একটা কালার এমিশন করে, এবং সেই কালার এমিশন থেকে আমরা বুঝতে পারি নোটটা কি রিয়েল নাকি ফেক। এটা ক্লিয়ার তাহলে? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, দেন এই যে কিছু এই কালার অবজেক্টিভ অ্যাকচুয়ালি মনে রাখার দরকার নাই, কোনটা কোন ডলারের কোন কালার, এগুলো নরমালি আসে না পরীক্ষাতে। আর আসলেও এতগুলা কালার এটার জন্য মনে রাখা আসলে আমি সাপোর্ট করি না আর কি। আই গেস এটা মনে রাখার দরকার নেই কোনটা কি কালার। নেক্সট এতে চলে যাচ্ছি আচ্ছা আমরা। ভাইয়া, ওই কেমিক্যালের নামগুলো কি মনে রাখতে হবে? হিট্রিয়াম, ইউরোপিয়াম, হ্যাঁ হ্যাঁ, কেমিক্যালের তারপর নামগুলো অবজেক্টিভে আসতে পারে, কেমিক্যালের নামগুলো সেরিয়াম, অবজেক্টিভে আসতে পারে। মানে ফসফর জিনিসটা অ্যাকচুয়ালি কি, ফসফর হচ্ছে এমন যে কোনো কিছু যেটা হচ্ছে এই কালার দিবে তোমাকে, একটা ডেফিনেট কালার ইমিশন করবে, সেটা বিভিন্ন ভাবে তৈরি করা যায়। সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, টার্বিয়াম, এই নামগুলো জাস্ট একবার রিডিং পড়ে নিও আর কি। কখনো এগুলো 1 বা 2 নাম্বার প্রশ্ন আশা করি আসবে না, অবজেক্টিভের জন্য আসতে পারে, সো একটু মনে রাখতে পারলে বেটার আর কি। আচ্ছা, দেন আমরা যাই হচ্ছে ইনফ্রারেড রে। ইনফ্রারেড রে বেসিক্যালি এটা হচ্ছে ইয়াতে মেডিকেল ফিল্ডে ইউজ করা হয়। ইনফ্রারেড রে আবার 3 প্রকার, একটা হচ্ছে নিয়ার, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে ফার। নাম শুনেই বুঝে যাচ্ছে, নিয়ার মানে হচ্ছে তুলনামূলক একটু কম ওয়েভলেন্থ, মিডল মানে হচ্ছে ওয়েভলেন্থ একটু বেশি, ফার ইনফ্রারেড মানে হচ্ছে ওয়েভলেন্থ এরকম আর কি, আর একটু দূরের দিকে। সো এই এইগুলার যে ইয়েগুলা ক্লাসিফিকেশন গুলো, এগুলোর নামগুলো মানে এগুলা অবজেক্টিভের জন্য মনে রাখতে হবে। 780 থেকে 2500 হলে নিয়ার, 2500 থেকে 25,000 হলে মিডল, এই এই জিনিসগুলো হচ্ছে অবজেক্টিভের জন্য মনে রাখতে হবে। আচ্ছা, দেন এগুলো নরমালি অবজেক্টিভের জন্যই। ডটের ফুল ফর্মটা মনে রাখো, ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি, এটা অবজেক্টিভে কাজে লাগতে পারে। এই ছাড়া আচ্ছা, 2 নম্বরের প্রশ্নে মাঝে মাঝে আসে যে আইআর রে দ্বারা কিভাবে মানুষের চিকিৎসা করা হয়। তো কিভাবে করা হয় সেটা হচ্ছে দুইটা প্রসেস, একটা হচ্ছে লো ইমিশন আর একটা হচ্ছে হাই এমিশন। লো মানে হচ্ছে এটা একটু মৃদু উত্তপ্ত করবে, মানে এটা ইন্টেন্সিটি হচ্ছে একটু কম। আর লেজার পদ্ধতি মানে হচ্ছে এটা হচ্ছে অনেক অতি সূক্ষ্ম বা অনেক ইন্টেন্সিফাইড হবে ব্যাপারটা আর কি, এবং এটা ত্বকের অনেক ভিতরে ঢুকতে পারে। নর্মালি তো স্কিনেই দেওয়া হয়, স্কিনের অলমোস্ট 4 সেন্টিমিটার পর্যন্ত যেতে পারে এই লেজার পদ্ধতিটা। এটা 2 নাম্বারের প্রশ্নে মাঝে মাঝে আসতে পারে, এগুলো জাস্ট রিডিং পড়ে নিও একবার 2 নাম্বারের জন্য, তেমন বোঝানোর কিছু নাই এখানে। এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজ। আচ্ছা, এমআরআই হচ্ছে নরমালি মাথার মধ্যে বেশি ইউজ করা হয়। মাথার মধ্যে যদি কোনো টিউমার, ক্যান্সার আর কোনো সফট টিস্যুর কোনো প্রবলেম হয় তখন এমআরআই জিনিসটা ইউজ করা হয়। এখন এমআরআই জিনিসটা কাজে কিভাবে কাজ করে এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। এমআরআইটা তোমরা একটু আগে বইয়ে পড়ো, ইংলিশ ভার্সনে তোমাদের নিজেদের বইয়ে পড়ো, দেন আমি বলতেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। জাস্ট একবার একটু রিডিং পড়ে নাও আগে। কি রেজোনেন্স জিনিসটা তোমরা ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 ওয়েভ চ্যাপ্টারে আমরা দেখবো। মানে স্থির অবস্থান থেকে কাপাকাপি করাটা, সহজ কথা। ধরো একটা জিনিস এরকম স্থির অবস্থায় ছিল, সেটা এখন মুভ করতেছে, তার অ্যাম্পলিটিউড একবার বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। এই যে জিনিসটা, এটাকে বলা হয় সহজ কথায় রেজোনেন্স। আর ম্যাগনেটিক রেজোনেন্স মানে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগের মাধ্যমে, আমি একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি সেখানে রেজোনেন্স ক্রিয়েট করতে পারি তখন সেটাকে ম্যাগনেটিক রেজোনেন্স বলা হচ্ছে। জোর সংখ্যক প্রোটন যুক্ত, এই জিনিসটা কেন বলা হলো একটু যদি চিন্তা করি। সাপোজ আমি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি, আচ্ছা আমি একটা ফ্রেশ পেজে করি তাহলে বেটার হয়। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমি ফার্স্টে দেখাচ্ছি। জাস্ট একটা ইলেকট্রন, তাই না? এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, ভালো কথা। যখন আমি হিলিয়াম দেখাবো তখন কি দুইটা ইলেকট্রন না? জি ভাইয়া।
একটা জিনিস খেয়াল করে দেখো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই। সাপোজ নাইট্রোজেন। যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখাতে চাই, তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এটার মতোই। দেখো, যখন আমি বিজোড় সংখ্যক পরমাণুর কথা বলতেছি, তখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একটা দিকে তাদের ইলেকট্রনের স্পিন আছে, তাই না? কেউ কাউকে ব্যালেন্স করে দিচ্ছে না। যেমন হাইড্রোজেনের কেসটা দেখো, হাইড্রোজেনে কি হচ্ছে, এর একটাই আছে। আমি যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কিন্তু একদিকেই মুভ করবে, বাট আমি হিলিয়ামে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে কিন্তু খুব একটা লাভ নাই, তাই না? বিকজ দুইজন হচ্ছে দুই দিকে মুভ করতেছে। ব্যাপারটা কি বুঝতেছো? জি ভাইয়া। মানে আমরা যখন ডোমেইন জি ভাইয়া। পড়ছিলাম, আমরা আগে যখন ডোমেইন পড়ছিলাম তখন ম্যাগনেটিক ডোমেইন এভাবে দেখছিলাম, যখন আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন সবগুলা ইলেকট্রন একদিকে মুভ হয়ে যায়, তখনই একটা জিনিস ম্যাগনেটে কনভার্ট হয়। আয়রনের কেস বলি বা নিকেলের কেস বলি, যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন সবাই এই একদিকে জিনিসটা ফেস একটু করে আবার ফেলে। repeat করবেন? আচ্ছা, যখন আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন হাইড্রোজেনের এই যে ইলেকট্রন গুলা, একটা ইলেকট্রন সে হচ্ছে যেদিকে আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি সেদিকেই সে মুভমেন্ট করা শুরু করে। মানে আমার এই ম্যাগনেটিক ফিল্ডের উপরে হাইড্রোজেনের ইলেকট্রনটা স্পিনটা নির্ভর করে। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝো নাই? জি ভাইয়া। বুঝেছি ভাইয়া। বাট হিলিয়ামের জি কেসে ভাইয়া। কিন্তু এটা পসিবল না। কজ পাউলির প্রিন্সিপাল অনুসারে দুইটা একই অরবিটালে দুইটা ইলেকট্রনের অবশ্যই স্পিন ডিফারেন্ট হবে, তাই না? কজ একটা যদি প্লাস হাফ হয়, একটা মাইনাস হাফ হবে। তার মানে আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলেও খুব একটা সুবিধা করতে পারতেছি না আমি। সে কিন্তু অলওয়েজ দুইটা ইলেকট্রন দুইটা আলাদা আলাদা ডিরেকশনে ঘুরবে। তার মানে সে ম্যাগনেটাইজড হয়ে যাবে না খুব একটা সহজে। একটু কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, একটু জি ভাইয়া। বুঝলে ব্যাপারটা ইজি হয়ে যাবে আই গেস। এখন দেখি, এই যে ইলেকট্রন বরাবর যে তারা দুই ইলেকট্রনের এই যে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে আমরা জিম্যান প্রভাব নামে একটা জিনিস পড়ছিলাম, তোমাদের হয়তো মনে আছে, ওই যে বোর প্রিন্সিপালের ফ্লতে। জিম্যান ইফেক্ট মানে হচ্ছে এই ইয়ার মধ্যে, শেলের মধ্যে একটা এনার্জি ডিভিশন হয়ে যায়, মনে আছে? ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগের কারণে শক্তির যে পার্থক্য দেখা যায় সেটাকে আমরা জিম্যান প্রভাব বলছিলাম। আর ইলেকট্রিক ফিল্ডের জন্য যেটা, সেটাকে স্টার্ক ইফেক্ট বলছিলাম। জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তো এইখানে হচ্ছে বেসিক্যালি সেম জিনিসটা হচ্ছে, আমরা যখন এখানে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি তখন হচ্ছে জিম্যান ইফেক্টের জন্য হাইড্রোজেনের ইলেকট্রন গুলা দুইটা স্তরে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে প্লাস হাফ বা আলফা, আর একটা হচ্ছে মাইনাস হাফ বা বিটা। এই দুইটা লেভেলের শক্তি কিন্তু ডিফারেন্ট। আলফার শক্তি একটু কম আর বিটার শক্তি হচ্ছে একটু বেশি। এটা কার জন্য হলো? সেই জিম্যান ইফেক্ট। মানে আমি যে ম্যাগনেটিক ফিল্ড দিলাম সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য হাইড্রোজেন গুলা, ইলেকট্রন গুলা দুইটা শক্তি স্তরে ভাগ হয়ে গেল। একটু কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝে গেছি। ফাইন। এখন হয় কি, যখন হচ্ছে এখন আমি যখন একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের এই যে তড়িৎচুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন তাকে দিব, মানে ওই মানুষের মাথাটাতে দিব, তখন হয় কি, এই যে নিচে শক্তি স্তরের ইলেকট্রন গুলা সে হচ্ছে শক্তি গেইন করে আবার উপরের স্তরে চলে আসে। মানে নর্মাল ইলেকট্রন যা করে, শক্তি পেলে এসে শক্তিটা গেইন করে উপরের স্তরে চলে আসে। সিমিলারলি এখানেও এরা হচ্ছে শক্তিটা গেইন করে উপরের স্তরে চলে আসবে। এখন যখন আবার আমি এই শক্তি রেডিও দেওয়া বন্ধ করে দিলাম, রেডিও তরঙ্গ প্রবাহ বন্ধ করার সাথে সাথে, মানে রেডিও আমি বন্ধ করে দিলাম, এখন কি হবে? সেই ইলেকট্রন গুলার মতোই আবার করবে কি, ইলেকট্রন গুলা এই স্তরটা ফেলে এই প্লাস হাফ স্তরে আবার চলে আসবে। মানে ইলেকট্রন যা করে, শক্তি পেলে উপরে যায়, আবার শক্তি দেওয়া বন্ধ করে দিলে আবার নিচের স্তরে ফিরে চলে আসে। একটু বুঝতে পারছো না? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। এই যে যখন এখান থেকে যখন এখানে আসে তখন সে হচ্ছে একটা সিগন্যাল দেয়। মানে একটা মেশিন থাকে, মেশিনটা হচ্ছে সিগন্যালটা আমাদের গ্রাফে দেখায়। সে এখান থেকে এখানে আসার সময় সে একটা সিগন্যাল দেয়। এই যে যেমন এখানে এরকম একটা সিগন্যাল দিচ্ছে। এখন নর্মাল একটা হিউম্যান ব্রেইন কিরকম সিগন্যাল দিবে সেই ডেটা অলরেডি আমাদের কাছে আছে। মানে মেডিকেল সায়েন্সের কাছে অলরেডি ডেটা আছে যে মাথা সুস্থ, যে মাথায় কোনো রোগ শোক নাই, সে কিরকম সিগন্যাল দিবে সেটা অলরেডি ডেটা তাদের কাছে আছে।
এখন আমি একটা মাথা টেস্ট করলাম, সেই মাথার মধ্যে যদি কোনো অ্যানোমালি পাই, মানে দেখতে পাচ্ছি যে সুস্থ মাথার সাথে তার সিগন্যালটা মিলে না, এই পয়েন্টে একটু ডিফারেন্স আছে, এই পয়েন্টে একটু ডিফারেন্স আছে, আমরা তখন বুঝতে পারি তার মাথায় হচ্ছে এই পয়েন্টটাতে বা ব্রেইন সেলের এই পয়েন্টটাতে একটু সমস্যা আছে, বা এই সেলে হচ্ছে টিস্যু প্রবলেম আছে, বা এই সেলে একটা টিউমার আছে। এজন্য নর্মাল সুস্থ একটা ব্রেইনের সাথে তার ব্রেইনের সিগন্যাল মিলতেছে না। এভাবেই হচ্ছে এমআরআই দিয়ে বোঝা যায় যে এই ব্রেইনের এই সেলটা হচ্ছে সুস্থ বা অসুস্থ বা কোনো টিউমার আছে কিনা, এইভাবে আমরা টেস্ট করতে পারি। বুঝতে পারছো? জি জি ভাইয়া ভাইয়া। বুঝছি। আরেকবার বলবো? না লাগবে না ভাইয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এমআরআই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আবিষ্কার, এই যেটার জন্য নোবেলও পাইছিল। এই যে দেখো 2003 সালে পল সি লটারবার আর হচ্ছে পিটার ম্যানসফিল্ড এটাতে নোবেল পাইছিল। খুবই ইম্পর্টেন্ট একটা আবিষ্কার আর কি। তবে এটা অলওয়েজ 2 নাম্বারের জন্য। এই যে যা একটু আগে যা পড়লাম, এমআরআই বলো বা আইআর বলো বা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে বলো, সবকিছুই 2 নাম্বারের জন্য। 2 নাম্বারের ছাড়া বেশি কিছু কখনোই আসবে না। এই চ্যাপ্টার থেকে 3-4 মার্কের জন্য আসবে হচ্ছে রাদারফোর্ড বোর্ন নিয়ে যা যা কিছু ছিল, আবিষ্কার, অ্যাচিভমেন্ট, ফ্ল, কম্পারিজন, অথবা হচ্ছে আমরা 1/λ দিয়ে যে ফর্মুলাটা শিখলাম বিভিন্ন কালার ডিটারমিনেশন, সেটা আসতে পারে, অথবা হচ্ছে হ্যাঁ আমরা এখনো যেটা দেখি নাই সেটা হচ্ছে সলিবিলিটির কিছু ম্যাথ আসতে পারে, যেটা আমরা এখনো দেখিনি। হ্যাঁ, এই টপিকগুলো এমআরআইটা আবার রিপিট করতে পারবেন? আমার নেটের প্রবলেম ছিল তো কথা আটকে আসছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে নরমালি যেসব ম্যাথ আসে সেগুলো এটা আসতে পারে, অথবা হচ্ছে এনার্জির যে ফর্মুলা E = hc/λ বা E = h নিউ, এনার্জি কতটুকু হবে, এই জিনিসগুলো নিয়ে ম্যাথ আসতে পারে। বেসিক্যালি এই 4টা টপিক থেকেই এই চ্যাপ্টারে সবগুলা ক্রিয়েটিভ আসে, এই 4টা টপিকের বাইরে আসে না। আচ্ছা ঠিক আচ্ছা আছে? ভাই, একটা ছোট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা ন্যানোমিটার থেকে মিটারে কিভাবে নিব? হ্যাঁ, আমার একটু কথাটা এমআরআইটা শর্টলি একটু ডেসক্রাইব করতে পারবেন? এমআরআই, তখন আমার নেট প্রবলেম ছিল তো। আচ্ছা এমআরআই হচ্ছে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড দিব একটা জায়গায়। আচ্ছা আমি স্লাইডটাতে যাই, ওইটাতে যাই। হ্যাঁ, আমি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড দিব, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে হাইড্রোজেনের ইলেকট্রন গুলা দুইটা আলাদা আলাদা স্তরে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে আলফা স্তর, একটা হচ্ছে বিটা স্তর। আলফা স্তরের শক্তিটা একটু কম আর বিটা স্তরের শক্তিটা হচ্ছে একটু বেশি। এখন এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে হইলো। এরপর যখন আমি একটা আমার নেসেসারি ওয়েভলেন্থের ম্যাগনেটিক ওয়েভলেন্থ দিব, এই যে রেডিও তরঙ্গ দিব, তখন হবে কি এই আলফা স্তরের ইলেকট্রন গুলা শক্তি গেইন করে বিটা স্তরে চলে যাবে। এখন ফার্স্টে শক্তি গেইন করে বিটা স্তরে চলে গেল, এরপর যখন আমি আবার প্রবাহটা বন্ধ করে দিব, বন্ধ করার পর কি হবে, এই ইলেকট্রন গুলা যারা আলফা স্তরে আগে ছিল তারা বিটার স্তর থেকে আবার আলফা স্তরে ব্যাক করবে। যখন তারা ব্যাক করবে তখন তারা বিভিন্ন সিগন্যাল জেনারেট করবে, সেই সিগন্যাল গুলা হচ্ছে এরকম শেপের হবে। এখন সুস্থ মস্তিষ্কের সিগন্যাল কিরকম সেটা আমাদের কাছে অলরেডি রেকর্ডেড আছে, সেই ডেটাগুলো অলরেডি রেকর্ডেড। এখন একটা মাথা আমি টেস্ট করলাম, সেই মাথার সিগন্যালের সাথে সুস্থ মাথার সেলের সিগন্যালের কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে ওই মানুষটা কি আসলে সুস্থ আছে নাকি ওর মাথার কোনো একটা পয়েন্টে কোনো টিউমার আর ব্রেইন সেলে কোনো প্রবলেম দেখা দিচ্ছে। এভাবে আমরা কম্পেয়ার করতে পারবো যে না সুস্থ কি নাকি মাথায় কোনো সমস্যা আছে বা ব্রেইন সেলে কোনো প্রবলেম আছে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আমরা যদি এই চ্যাপ্টারের টপিকগুলো একটু জাস্ট একবার করে একটু লিখি। আচ্ছা ভাই, ফার্স্টে ন্যানোমিটার যাবে থেকে হচ্ছে মিটারে কিভাবে নিব? রাদারফোর্ড এন্ড বোর রিলেটেড যে কোনো কিছু। সেকেন্ডলি হচ্ছে কোয়ান্টাম নাম্বার। ভাই আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলো সেটা ভাই। হচ্ছে যে ন্যানোমিটার থেকে মিটারে কিভাবে নিব? 10⁻⁹ দিয়ে মাল্টিপ্লাই করে। মাল্টিপ্লাই করব না, না ন্যানোমিটার থেকে মিটারে। হ্যাঁ ধরো যদি আমি কিছু এরকম লিখি 500 ন্যানোমিটার ইকুয়ালস টু হচ্ছে 500 ইনটু 10⁻⁹ মিটার। ভাই ওটা বুঝছি, মানে ধরেন এরকম কিছু, যেরকম 3.6 ধর আমি into যদি 10 বলি to the 2 power। মিটার, 2 মিটার ইকুয়ালস টু কি বেসিক্যালি 2 ইনটু 10⁹ ন্যানোমিটার না? জি ভাই। জি ভাইয়া। তো সিমিলারলি ওটা যদি ন্যানোমিটার হয় তখন হচ্ছে -9 করতে হবে।
আচ্ছা, আর যদি ভাই এভাবে থাকে যেরকম যেরকম 3.6 into 10 to the power minus 10 মিটারে আছে, এটাকে আমি ন্যানোমিটার এনএম ভাবে লিখবো, এটা কিভাবে লিখবো? আচ্ছা 3.6 into 10 to the power into minus 10। 10 to the power minus 10। আচ্ছা, এটাকে আমি এটা লিখতে পারি কিনা দেখো তো। 3.6 এটাকে কি নিতে চাচ্ছ, ন্যানোমিটারে? হ্যাঁ, এনএম ফর্মে আর কি লিখবো সেভাবে, ন্যানোমিটারে। আচ্ছা, এটা কি লেখা যায় দেখো তো। জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে এটা হচ্ছে 0.36 ন্যানোমিটার। আচ্ছা, আর যদি ভাইয়া ওইখানে প্রথম ইয়াতে যদি -7 থাকতো তাহলে? আচ্ছা, তখন আমি এটাকে এভাবে লেখা যেত না এটাকে? ভাই এটা বুঝবো কিভাবে যে পয়েন্টটা আগে পরে কখন হবে? এটাতে একটু কনফিউশন হয়। আচ্ছা তুমি যদি, আচ্ছা আমি Sorry. কিছু এক্সাম্পল দিই তাহলে বেটার হয়। ধরো আমি যদি এরকম লিখি 3.653 into 10 to the power suppose -8। তুমি যদি দশমিকটাকে এক ঘর ডানে সরাও, মানে তুমি যদি এটাকে এভাবে লেখো 36.53। জি। আচ্ছা স্যার এটা আমি সংখ্যাটা বাড়াই দিই, সাপোজ 23। হ্যাঁ, তুমি যদি দশমিকটাকে এক ঘর ডানে নাও, জি ভাইয়া। তখন তোমার এটাকে এভাবে লিখতে হবে 10 to the power -9 লিখতে হবে। যদি দশমিকটাকে এক ঘর ডানে নাও তখন তোমার 10 to the power -1 করে ফেলতে হবে, মানে -8 থেকে -9 হয়ে গেল। বুঝতে পারছো? জি ভাইয়া। আর যদি তুমি দশমিকটাকে এক ঘর বামে নাও, সাপোজ তুমি যদি এভাবে লিখতে চাও সেটাকে 2.3653, তখন তোমাকে লিখতে হবে এভাবে। এই তিনটাই হচ্ছে ইকুয়াল নাম্বার, তিনটা ডিফারেন্ট ফরম্যাটে জাস্ট দেখাইলাম। ফার্স্ট এখান থেকে এক ঘর দশমিক ডানে নিলাম, দ্যাটস ওয়াই 10 টু দি পাওয়ার -9 হয়ে গেল। এক ঘর বামে নিলাম, তাই 10 টু দি পাওয়ার -7 হয়ে গেল। আর যদি ভাই একদম প্রথমে যদি 10 to the power 8 হতো, মাইনাস না থাকতো তাহলে? আচ্ছা, তাহলে অন্য একটা এক্সাম্পল দেখ। আচ্ছা এখানেই দেখায় দেয়, যদি 10 টু দি, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই পোরশনটার, যদি ইন কেস ভুলে যায়। আর মনে থাকলে তো দরকার নাই। কি ব্যাপার, এটা ইয়ে করা যাচ্ছে না কেন? আচ্ছা আবারই লিখতে হবে, বুঝা গেছে। আচ্ছা সাপোজ এরকম 38.56, সরি 38.56 ইনটু পজিটিভ একটা সংখ্যা, তাই তো? হ্যাঁ। ধরো পজিটিভ আমি দিলাম 10 টু দি পাওয়ার 8। এখন যদি সেটাকে লিখতে চাই, যদি 10 টু দি পাওয়ার 9 করতে চাই, তখন সেটা হচ্ছে এভাবে করতে হবে 3.856 ইনটু 10 টু দি পাওয়ার 9 এভাবে লিখতে পারি, অথবা 385.6 into 10 to the power 7 এভাবে লিখতে পারি। বুঝতে পারছো? যদি আমি পজিটিভ একটা সংখ্যা আছে এখানে, আমি যদি দশমিকটাকে এক ঘর বামে সরাই নেই, তখন হচ্ছে এটাকে এক ঘর বাড়ায় দিব জাস্ট। আর যদি দশমিকটাকে এক ঘর ডানে সরাই নেই, তখন একটা কমাই দিব। আগেরটার অপোজিটের মতো। আগেটা মানে বেসিক্যালি তুমি কিন্তু সেম কাজই করতেছো, কজ হ্যাঁ, এখানে 1 মাইনাস করতেছো, এখানে 1 মাইনাস করতেছো, বাট এখানে 1 মাইনাস করে -8 থেকে -9 এ যাচ্ছে, আর এখানে 8 থেকে 7 এ আসতেছে। বাট অলওয়েজ তুমি কিন্তু দশমিকটা যখন তুমি বাম দিকে নিচ্ছ, অলওয়েজ কিন্তু প্লাসই করতে হচ্ছে, আর ডান দিকে নিলে কিন্তু অলওয়েজ মাইনাসই করতে হচ্ছে। ডানে গেলে মাইনাস। আচ্ছা বুঝছি। তো তুমি যেভাবে খুশি মনে রাখতে পারো, আর এই একটা এক্সাম্পল জাস্ট এভাবে মাথা সেট করে নিতে পারো, স্ক্রিনশট তুলে রাখতে পারো যদি মনে হয় যে কাজে লাগবে। আচ্ছা যেখানে ছিলাম ডানে আমরা, নিলে প্লাস না? আমি যদি দশমিকটাকে ডানে নেই তখন এক মাইনাস করবো। এই যে দেখো এখানে মাইনাস, দশমিকটা এক ঘর বাম আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা আজানটা শেষ অবধি আমরা বলতেছি।
হ্যাঁ, দশমিক যদি আমরা ডান দিকে নেই তাহলে হয়ে যাবে মাইনাস। যেমন এখানে দেখো -8 থেকে 1 মাইনাস করে হয়ে গেল -9। বুঝতে পারছো? জি ভাইয়া। এখানে দেখো 8, আমি দশমিকটাকে ডানে এখানে নিয়ে আসলাম, মানে 385 পয়েন্ট। তাহলে এখানে 8 থেকে 1 মাইনাস হয়ে গেল 7, এই আর কি। আর যদি বামে নেই তাহলে হয়ে যাবে 1 প্লাস। যেমন এখানে দেখো 23 ছিল, আমি দশমিকটা এক ঘর বামে নিয়ে আসলাম, -8 এর সাথে 1 যোগ করে হয়ে গেল -7। অথবা এখানে দেখো 38.56 ছিল 10 টু দি পাওয়ার 8, এক ঘর বামে নিয়ে 3.85 করলাম, 8 এর সাথে 1 যোগ হয়ে গেল 10 টু দি পাওয়ার 9। ক্লিয়ার তো, তাই না? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, দেন যেটা বলতেছিলাম, রাদারফোর্ড বোর কোয়ান্টাম নাম্বার, 3 নাম্বার হচ্ছে ল্যামডা বের করা অথবা ফ্রিকোয়েন্সি বের করা। স্যার ফ্রিকোয়েন্সি বানানোতে ভুল লিখলাম, ফ্রিকোয়েন্সি, আচ্ছা ফ্রিকোয়েন্সি বের করা অথবা এনার্জি বের করা। ল্যামডা, ফ্রিকোয়েন্সি, এনার্জি বের করতে বলতে পারে, রেডিয়াস বের করতে বলতে পারে। আর কি কি বের করছিলাম আমরা? ল্যামডা, ফ্রিকোয়েন্সি, এনার্জি, রেডিয়াস, ভেলোসিটি বের করছিলাম, তাই না? আর শেল নাম্বার মানে এন এর ভ্যালু। মোমেন্টাম বের করছি কিছু কেসে, cause lambda equals to h by mv। সেই জিনিসগুলো বের করতে বলতে পারে। ল্যামডা, ফ্রিকোয়েন্সি, এনার্জি এগুলো হচ্ছে ওই, আর রেডিয়াস, ভেলোসিটি, শেলের ফর্মুলা আমরা আলাদাভাবে শিখছি। আর নাম্বার, মোমেন্টাম হচ্ছে ওই ইয়ার ফর্মুলা দিয়ে। কোনটা বলো তো? ওই ইয়াটা ডি ব্রগলিয়ার ল্যামডা ইকুয়ালস h by mv, আমরা হাইজেনবার্গের ফর্মুলা পড়ছিলাম না? সরি, হাইজেনবার্গ না, ডি ব্রগলির ফর্মুলা পড়ছিলাম না? জি ভাই। জি ভাইয়া। সো এগুলা দিয়ে এগুলা বের করতে বলতে পারে। আচ্ছা, ল্যামডা, ফ্রিকোয়েন্সি, এনার্জি, রেডিয়াস, ভেলোসিটি, শেল নাম্বার, মোমেন্টাম। নরমালি এগুলার আরেকটা আছে যেটা আমরা এখনো পড়ি নাই, সেটা হচ্ছে সলিবিলিটি। সলিবিলিটি মোটামুটি ভালোই বড় একটা টপিক এবং একটু কঠিন আছে আর কি। আরেকটা আছে ক্রোম্যাটোগ্রাফি, সেখান থেকে নরমালি প্রশ্ন একটু কম আসে, খুব একটা আসে না, মেইনলি প্রথম 4টা থেকেই আসে বোর্ড কোশ্চেন। সো আমরা মোটামুটি 3টা কভার করে ফেলছি। আর বেসিক্যালি আমাদের বোর্ড কোশ্চেন বলতে এই সলিবিলিটিটাই মোটামুটি বাকি। আর ক্রোম্যাটোগ্রাফি খুব একটা বড় না, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে না আর কি। সো ওইটা নিয়ে খুব একটা চিন্তা আমাদের নাই। আচ্ছা, সো নেক্সট দিন হচ্ছে আমরা ম্যাথের ডিটারমিনেন্ট হয়তো বোর্ড বইটা শেষ করতে পারবো, আর সলিবিলিটি শুরু করতে পারবো। বাট সলিবিলিটি শেষ হতে বেশ সময় লাগবে আর কি, 2-3 দিন হয়তো। আচ্ছা ভাই, ইয়াটা মনে হয় আমাদের রয়ে গেছে না? ভাই, আমার একটা কোশ্চেন ফিগার ছিল। ছিল যে হ্যাঁ বলো। প্রিজম দিয়ে যায় যে একটা। হ্যাঁ, আমরা যে এনার্জিটা বের করি ফর্মুলা দিয়ে, তো সিজিএস ইউনিটে তো ওইটা 10 টু দি পাওয়ার -11 আসে। হ্যাঁ, 10 টু দি পাওয়ার -11 আসে। তো এটাকে যদি আমরা জুলে নিই তাহলে এটা এসআই ইউনিটে হয়ে যায় না? মানে বুঝতে পারিনি, আরেকবার বলো তো। আমরা যখন এনার্জি বের করি তখন তো এটা আর্গে আসে, আর্গ সেকেন্ড। আর্গে আসবে না, যদি তুমি সবকিছু এটাকে এসআই তে করো তাহলে তার আর্গে আসবে না। এসআই তে করলে তো এটা 0 আসবে। 0 আসবে বলতে? যদি আমরা এনার্জিটা এসআই তে বের করি, এসআই এর ভ্যালুগুলা ওই ফর্মুলাতে পুট করি, তাহলে তো এটা 0 আসে, ভ্যালু 0 আসে। 0 আসবে কেন, কি বলো? -2.18 ওই ফর্মুলাটা দিয়ে না? না না, ওইটা না, নরমাল যে ফর্মুলাটা আছে, নরমাল যে hc by lambda by h nu -2 into pi mz square, ওটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 0 আসবে কেন? এসআই তে করলে 0 আসে। আমি
আচ্ছা শোনো ঠিক ভাই, আছে। তুমি মেবি ক্যালকুলেটরে পুরোটা একবারে বসায় দিছিলা তাই না? মানে যা যা লেখা সবকিছু পুরোটা একবারে বসায় দিছো। হ্যাঁ আচ্ছা এরকম করলে আসলে জিরো আসবে। তোমার করতে হবে কি, ফার্স্টে নিচের পার্টটা করে নিতে হবে, তারপর উপরেরটা করতে হবে। এটা তোমারটা কেন সেরকম জিরো করলে আসতেছে? তো হ্যাঁ 10⁻⁻105 চলে আসে, সেটা তো অনেক বেশি না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি। আচ্ছা তুমি যে কাজটা করবে আগে নিচের পার্টটুকু করে নিবা, বুঝতে পারছো? তারপর সেটাকে উপরের পার্টের সাথে মাল্টিপ্লাই করবা 1 বাই নিচের পার্ট দিয়ে, তাহলে লাভটা কি হবে, না হলে উপরের পার্টে যে সংখ্যাটা সেটা হচ্ছে 10⁻⁻100 এর চেয়ে ওইদিকে চলে যায়। এই জন্য ক্যালকুলেটর উপরের পার্টটা ক্যালকুলেট করে জিরো দেখায় দেয়, আর নিচের পার্টটা ক্যালকুলেট করে না। এখন তোমাকে যেটা করতে হবে, নিচের পার্টটুকু আগে ক্যালকুলেট করে নিবা, তারপর 1 বাই সেই সংখ্যাটা উপরের পার্টের সাথে মাল্টিপ্লাই করবা। ব্যাপারটাকে বুঝতে পারছো কি বলছি? জি ভাই। তাহলে আর জিরো আসবে না। বাট তুমি যেটা করতেছো পুরাটা যদি একবারে বসায় দেই, তাহলে উপরের পার্টটাই হচ্ছে 10⁻⁻100 এর চেয়েও ছোট। তো ক্যালকুলেটর তো আগে উপরের পার্টটা করে সে যখন দেখে উপরে জিরো আসছে, মানে 10⁻⁻100 এর চেয়ে ছোটকে সে জিরো ধরে নেয়, তারপর সে নিচের পার্টটা করে না। বাট যদি নিচের পার্টটা আগে করে নাও, তখন হচ্ছে ব্যাপারটা অন্যরকম আসে। ঠিক আছে। তুমি এটা বাসায় ট্রাই করে দেখো, তারপরে যদি না হয় তাহলে দেখাবো না আমি। ঠিক আছে? হ্যাঁ। আর ভাইয়া আমাদের ইয়াটা মনে হয় রয়ে গেছে, একটা একটা ফিগার আছে না, প্রিজম দিয়ে লাইট যায় যে ফিগার আছে না, মানে বই দেখলাম, ওটা মনে হয় আমাদের হয়নি এখনো। আচ্ছা এটা এই মেবি এই ভার্সনের বইয়ে নাই, তাহলে মানে এটা মেবি না ভাই, আগের একটু ভার্সন। আগে মনে হয় ফিগার দেখেছিলাম একটু আপনার আগে এখানে। ছিল। আচ্ছা তাহলে আমি স্ক্রল করতে থাকি, তোমরা দেখলে বইলো। এটা না ভাই, এটার আগে মনে হয়। হ্যাঁ, এটা এটার এক একটা পেজ ফিগার। আগে। এটা হ্যাঁ, এটা আর এটা এর ঠিক এটা পরের ফিগারটা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই। এই দুইটা ও আচ্ছা, বাকি এটা জাস্ট রয়েছে। কিছুই না। আমরা যখন ওই একটা সূর্যের আলোকে যখন প্রিজম দিয়ে পাস করি, তখন হচ্ছে সূর্যের আলো তো নরমালি সাদা কালার। এই প্রিজম দিয়ে যখন তাকে পাস করি, প্রিজমের ফাংশনটাই হচ্ছে ডিভাইড করে দেওয়া। মানে প্রিজম দিয়ে 7টা কালার হচ্ছে ডিভাইড হয়ে যায়। মানে সাদা কালারকে আমি প্রিজম দিয়ে পাস করলে সে 7টা কালারে ডিভাইডেড হয়ে যায়। এটাই হচ্ছে এখানে দেখাইছে, আর কিছু না। আচ্ছা, প্রিজম জিনিসটা এমনি ভাই আসলে কি, মানে এটা কি আমাদের প্রিজম, অ্যাটমসফিয়ারেই থাকে? না 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 না, প্রিজম হচ্ছে একটা কাঁচের জিনিস। প্রিজম নিয়ে আচ্ছা আলোচনা আমরা হচ্ছে ইয়াতে দেখবো, ফিজিক্সে চ্যাপ্টার 6 এ দেখবো। মানে ওখানে একটা চ্যাপ্টার আছে হচ্ছে রিফ্রাকশন অফ লাইট। তো আলোর হ্যাঁ। বিভিন্ন, সেখানে আমরা প্রিজম নিয়ে বিস্তারিত আলোচনা দেখবো, প্রিজম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, প্রিজমের অনেক ম্যাথও আছে, তখন দেখবো আর কি। নরমালি প্রিজম হচ্ছে একটা ট্রায়াঙ্গল টাইপ অবজেক্ট, 3D শেপ, এবং লাইট যখন সেখান দিয়ে পাস করে, তখন মানে নরমালি লাইট যখন এনভায়রনমেন্ট দিয়ে পাস করে, সাদা লাইট তো যাচ্ছে শান্তি মতো, ঠিক আছে, কিন্তু সাদা লাইটের তো 7টা কম্পোনেন্ট আছে তাই না? এই 7টা তো জি সাদা ভাই। লাইটের কম্পোনেন্ট। তো জি। যখন প্রিজম দিয়ে পাস করে, তখন 7টা কম্পোনেন্ট আর একই স্পিডে যেতে পারে না। 7টা কম্পোনেন্ট 7টা ডিফারেন্ট ডিফারেন্ট স্পিডে যায়, তাদের ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে। 7টা যেহেতু 7টা ডিফারেন্ট ডিফারেন্ট স্পিডে যায়, তখন বের হওয়ার সময় আমরা তাদেরকে আলাদা আলাদা ভাবে দেখতে পাই। এটাই হচ্ছে প্রিজমের কাহিনী। আচ্ছা, বুঝছি। এই আর কি। তার প্রিজমে যে রিফ্রাকশন হয়, এই প্রিজমে কিভাবে কাজ করে, এই নিয়ে ম্যাথ আছে সেকেন্ড পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার মেবি চ্যাপ্টার 6 এর দিকে। তো ওখানে আমরা বিস্তারিত প্রিজম নিয়ে ম্যাথও দেখবো, কোনো সমস্যা নেই। এই আর কি। আর এখানে তো সেম কথা, এখানে গ্যাস পাস হচ্ছে প্রিজম দিয়ে, এবং প্রিজম দিয়ে পাস হওয়ার পর তারা হচ্ছে এই বিভিন্ন ওয়েভলেন্থ দিচ্ছে, মানে আমরা ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট তেমন কিছু না এটা। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা মিটিং ক্লোজ করে দিচ্ছি তাহলে।